স্বাগত আমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেম বা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। আমি এর আগে তোমাদেরকে ভারতীয় শিক্ষা দর্শনে যে আস্তিক ও নাস্তিক স্কুলগুলো আছে, যেমন সংখ্যা, যোগা, বেদান্ত, বুদ্ধিজম, জৈনিজম, এগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আমি পাশ্চাত্যবাদী দর্শনগুলো যেগুলো আছে, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, সেগুলোও পড়িয়ে দিয়েছি। প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যায় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। বৈদিক যুগের শেষে বেদকে কেন্দ্র করে এক ধরনের শিক্ষা ব্যবস্থার জন্ম হয়, যা ব্রাহ্মণ্য শিক্ষা নামে পরিচিত। সুপ্রাচীন ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থার মতোই নানা প্রশাসনিক নিয়মকানুনের মধ্যে আবদ্ধ না থাকলেও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সুনির্দিষ্ট নিয়ম আছে। এই শিক্ষা ব্যবস্থা ছিল সুসংগঠিত ও সুনির্দিষ্ট। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার কতগুলি লক্ষ্য আছে, তাহলে আমরা কি জানতে পারলাম? বৈদিক যুগের শেষে একটা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার জন্ম হয়। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার কতগুলি বৈশিষ্ট্য আছে, এবার আমরা তার বৈশিষ্ট্যগুলো পড়ব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মোক্ষ লাভ। মোক্ষ লাভ বলতে বোঝায় আত্মজ্ঞান, উপলব্ধির মধ্যে দিয়ে মোক্ষ লাভ করা যাবে। মানে আমরা কি করলাম, মোক্ষ মানে হয় লিবারেশন, মানে পরম জ্ঞান লাভ করে আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধির মধ্যে দিয়ে মোক্ষ লাভ করা সম্ভব। 2 নম্বর পয়েন্ট কি আছে? চরিত্র গঠন ও সুঅভ্যাস গঠনের শিক্ষা। গুরুগৃহে শিক্ষার্থী শুধু পঠন পাঠনের মধ্যেই জোর দেওয়া হতো না, চরিত্র গঠনের উপর জোর দেওয়া ছিল। মানে যে গুরুগৃহের মধ্যে যে শিক্ষা লাভ করতো, সেখানে শুধুমাত্র পঠন পাঠনের উপর জোর দেওয়া হতো তা না, শিক্ষার্থীদের মধ্যে যে চারিত্রিক গঠন হয় সে বিষয়ের উপর জোর দেওয়া হতো। তারপরে পয়েন্ট কি আছে? 3 নম্বর পয়েন্ট ছিল সর্বাঙ্গীন ব্যক্তিত্ব বিকাশ। শিক্ষার্থীদের আধ্যাত্মিক উন্নয়নের উপর জোর দেওয়া হলেও তার ব্যক্তিসত্তার সার্বিক বিকাশের উপর জোর দেওয়া হতো। 4 নম্বর পয়েন্ট কি আছে? ভবিষ্যৎ জীবন গঠনে সহায়তা করা। শিক্ষার্থীর পঠন পাঠন এমনভাবে তৈরি করা হতো যাতে আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে সঙ্গে ব্যবহারিক শিক্ষারও লাভ করা যায়। 5 নম্বর পয়েন্ট হলো ব্যক্তি সার্বজনিকতা। শিক্ষা একটি উন্মুক্ত হাওয়া সেকালে ছড়িয়ে পড়েছিল, মানে শিক্ষাকে সার্বজনিক মানে সবার মধ্যে ছড়িয়ে যাওয়ার জন্য মানে সেরকম একটা হাওয়া তৈরি হয়েছিল। আর 6 নম্বর পয়েন্ট হলো শিক্ষার্থীদের সামাজিক বিকাশ ঘটানো ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য ছিল। তাহলে আমরা কি কি পড়লাম? ব্রাহ্মণ্য শিক্ষা বা বৈশিষ্ট্য কি আছে, মানে লক্ষ্যগুলো কি কি ছিল? একটা হলো মোক্ষ লাভ করা, চারিত্রিক গঠন করা ও সুঅভ্যাস গঠন করা। মানে শুধু যে মোক্ষ মানে পরম জ্ঞান লাভ করলো তা না, তার মধ্যে শিক্ষার্থীদের মধ্যে চারিত্রিক গঠন হয়, তাদের সুঅভ্যাস গঠন করার ব্যবস্থাও করা হয়েছিল। 3 নম্বর হলো সর্বাঙ্গীন ব্যক্তিসত্তার বিকাশ করা। 4 নম্বর হলো ভবিষ্যৎ জীবন গঠন, মানে শুধুমাত্র যে মানে পুঁথিগত বিদ্যা লাভ করেছে, ভবিষ্যতে জেনে মানে জীবিকা যাপন করতে পারে, তার জন্য ভবিষ্যৎ জীবন গঠনের সহায়তা করেছিল। শিক্ষাকে সার্বজনিক করে তোলা হয়েছিল আর শিক্ষার সামাজিক বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার আমরা পড়ব ব্রাহ্মণ্য যুগে বিদ্যারম্ভ ও উপনয়ন। শিক্ষার্থীদের 5 বছর বয়সে চূড়াকর্ম বা চোল কর্মের মধ্যে দিয়ে প্রাথমিক শিক্ষা শুরু হতো। তাহলে কত বছর বয়সে? 5 বছর বয়সে। ব্রাহ্মণ্য শিক্ষায় প্রবেশের প্রথম অনুষ্ঠান ছিল উপনয়ন। হিন্দু সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈষ্ণব এই 3টি শ্রেণীর শিক্ষার্থীদের উপনয়নের অধিকার ছিল। ব্রাহ্মণ সন্তানদের 8 বছর, ক্ষত্রিয়দের 11 বছর এবং বৈষ্ণবদের 12 বছর বয়সে উপনয়ন হতো। যাগযজ্ঞ ও কুলনীতি অনুসারে উপনয়ন বিধান হতো। এই শিক্ষা ব্যবস্থায় শূদ্রদের উপনয়ন ও বেদ পাঠের কোনো অধিকার ছিল না। উপনয়নের অর্থ হলো সমীপে নিয়ে যাওয়া, অর্থাৎ শিক্ষাদানের জন্য গুরুকুলের কাছে শিশুদের নিয়ে যাওয়া।
উপনয়নের পর শিক্ষার্থীদের দ্বিজা নামে পরিচিত, দ্বিতীয় জন্ম। এবার আমরা কি পড়লাম, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা যে স্টার্টিং মানে শুরু হতো সেটা 5 বছর বয়সে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা শুরু হতো। এই 5 বছর বয়সে যে শুরু হচ্ছে এই এটাকে বলা হয় যে মানে শিক্ষা ব্যবস্থা শুরু হচ্ছে, এই ব্যবস্থাকেই বলা হয় উপনয়ন। উপনয়ন কাকে বলে? উপনয়ন হলো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা স্টার্টিং মানে শুরু হওয়ার টাইমটাকে বলে উপনয়ন, একটা অনুষ্ঠানের মাধ্যমে হতো। আর ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা শুরু হতো 5 বছর বয়সে। এখানে বলা হয়েছে ব্রাহ্মণ সন্তানদের 8 বছর বয়সে, ক্ষত্রিয়দের 11 বছর আর বৈষ্ণবদের 12 বছর বয়সে মানে উপনয়ন সেরিমনিটা হতো। আর এই যে উপনয়ন সেরিমনি হতো, এই যে ব্রাহ্মণ মানে সন্তানগুলোকে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার জন্য পাঠানো হতো, যে এই ব্যবস্থাকে বলে দ্বিজা, মানে যে শিক্ষার্থীদের যেখানে গিয়ে শিক্ষা নিতে শুরু করতো এই ব্যবস্থাকে বলে দ্বিজা। দ্বিজা মানে দ্বিতীয় জন্ম, জন্মানোর পর যে শিক্ষার জন্য স্টার্টিং মানে শুরু হচ্ছে 5 বছর বয়সে যে শিক্ষা ব্যবস্থা শুরু হচ্ছে এই ব্যবস্থাকে বলা হয় দ্বিজা। আরেকটা কথা আছে, আরেকটা কথা আছে পরিষদ। পরিষদ, পরিষদ জিনিসটা কি? পরিষদ হলো ব্রাহ্মণ্য ব্রাহ্মণ ব্রহ্মচারীরা তার শিশুদেরকে মানে শিক্ষার্থীদেরকে যে আচার্যের কাছে শিক্ষা লাভের জন্য নিয়ে যেত এই ব্যবস্থাকে বলা হয় পরিষদ। তাহলে আমরা জানতে পারলাম ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা উপনয়ন কি, উপনয়ন কি জিনিস, উপনয়ন কত বছরে 5 বছর বয়সে শিক্ষা ব্যবস্থা শুরু হয় তাকে বলে উপনয়ন সেরিমনির মাধ্যমে ব্রাহ্মণ সন্তানদের মানে যে ব্রাহ্ম শিক্ষা ব্যবস্থায়। আর ব্রাহ্মণ সন্তানদের সন্তানরা 8 বছর বয়সে হয়, ক্ষত্রিয়রা 11 বছর আর বৈষ্ণবরা 12 বছর বয়সে এই উপনয়ন অনুষ্ঠান হয়। আর যে শিক্ষা ব্যবস্থা শুরু হলো সেই পদ্ধতিটা এটাকে বলে দ্বিজা পদ্ধতি, দ্বিজা নামে পরিচিত। মানে ওরা যে শিক্ষা নিতে শুরু করলো সেটাকেই বলা হয় দ্বিজা। আর পুরো পদ্ধতিটা মানে স্টার্টিংটাকে বলা হয় উপনয়ন। আশা করি বুঝতে পারলে। এবার আমরা পড়ব ব্রাহ্মণ যুগে পাঠ্যক্রম, মানে পাঠ্যক্রম মানে কারিকুলাম কেমন ছিল। এটা অনেক সময় টিকা আকারে পড়ে, ব্রাহ্মণ যুগের পাঠ্যক্রমটা টিকা আকারে পড়ে, আবার অনেক সময় শর্ট কোশ্চেনে পড়ে। ব্রাহ্মণ যুগের পাঠ্যক্রম বা কারিকুলামটা অনেক সময় ইম্পর্টেন্ট বেশি। ব্রাহ্মণ যুগের পাঠ্যক্রমকে দুই ভাগে ভাগ করেছে, একটা পারাবিদ্যা আর একটা হলো আপারাবিদ্যা। পারাবিদ্যা হলো স্পিরিচুয়াল নলেজ, আপারাবিদ্যা হলো প্র্যাকটিক্যাল। স্পিরিচুয়াল নলেজ বলতে গেলে মানে আধ্যাত্মিক জ্ঞান লাভ করি আমরা পারাবিদ্যাতে, আর আপারাবিদ্যায় কি লাভ করি? প্র্যাকটিক্যাল ডেলি লাইফে যে সমস্ত বিষয়ে শিক্ষা লাভ করি তাটা হলো প্র্যাকটিক্যাল লাইফ বা আপারাবিদ্যা বলা হয়। এবার কি আছে, এবারে আমরা এটা একটা ছকের আগে আমি বোঝানোর চেষ্টা করেছি। সম্প্রদায় হলো ব্রাহ্মণগণ, ব্রাহ্মণগণ কোন ধরনের শিক্ষা নিত? এটা হলো পারাবিদ্যা বা স্পিরিচুয়াল নলেজ লাভ করতো। পাঠ্যক্রম কি ছিল? বেদাঙ্গাস। বেদাঙ্গাসের মধ্যে কি কি আছে? শিক্ষা, ছন্দ, নিরুক্তি, ব্যাকরণ, জ্যোতিষী, কল্পা, পুরাণ, ব্রহ্মবিদ্যা, দেববিদ্যা, উদারবিদ্যা, নক্ষত্রবিদ্যা, সর্পবিদ্যা, রাশিবিদ্যা, তারপর ভূতবিদ্যা ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করতো। তাহলে ব্রাহ্মণরা কি ধরনের শিক্ষা নিয়েছে? সে ব্রাহ্মণরা পারাবিদ্যা, পারাবিদ্যা মানে স্পিরিচুয়াল নলেজ গুলো। পাঠ্যক্রম ছিল বেদাঙ্গাস। বেদাঙ্গাসের মধ্যে কি কি বিষয় আছে? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্তি, জ্যোতিষী, পুরাণ, ব্রহ্মবিদ্যা, দেববিদ্যা, নক্ষত্রবিদ্যা, সর্পবিদ্যা, রাশিবিদ্যা ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করতো। আর ক্ষত্রিয়রা কি করতো? ক্ষত্রিয় বৈষ্ণবরা আপারাবিদ্যা, ব্রাহ্মণরা শুধুই পারাবিদ্যা জ্ঞান লাভ করতো, কিন্তু ক্ষত্রিয়রা পারাবিদ্যা না, তারা আপারাবিদ্যা জ্ঞান লাভ করতো। আপারাবিদ্যা বলতে গেলে প্র্যাকটিক্যাল নলেজ লাভ করতো। ক্ষত্রিয়দের মধ্যে ছিল যুদ্ধবিদ্যা, রাজনীতি, নীতিবিদ্যা, অর্থশাস্ত্র ও দ্বন্দ্বনীতি ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করতো। তাহলে আশা করি বুঝতে পারলে। আর বৈষ্ণবরা কিরকম করেছে? বৈষ্ণবরা আপারাবিদ্যায় জ্ঞান লাভ করে। বৈষ্ণবদের শিক্ষা ছিল পশুপালন, কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য, ঋতুশিল্প, নৃত্য ও চিত্রকলা। তাহলে আমরা পুরোটা জানতে পারলাম কি কি? ব্রাহ্মণরা শুধু পারাবিদ্যা জ্ঞান লাভ করতো, আর ক্ষত্রিয় ও বৈষ্ণবরা আপারাবিদ্যা জ্ঞান লাভ করতো। এই জ্ঞানগুলো মানে যে সাবজেক্টগুলো পড়ানো হতো, যে সমস্ত পাঠ্যক্রমের মধ্যে যে সমস্ত বিষয়গুলো পড়ানো হতো সেগুলো বললাম। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শূদ্রদের কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল না। আমরা এতক্ষণ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এই তিনটি সম্প্রদায় শিক্ষা লাভ করতে পারতো, কিন্তু শূদ্ররা কোনো ধরনের শিক্ষা লাভের ব্যবস্থা ছিল না। কৃষি ও পশুপালনের মধ্যে দিয়ে কাজের মধ্যে নিয়োগ করা হতো। তারা কি করতো? তারা কৃষি ও পশুপালন করতো, তাদের মধ্যে কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না। তাহলে আমরা কি জানতে পারলাম না? ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব তিনটি সম্প্রদায় শিক্ষা লাভের অধিকার ছিল, কিন্তু শূদ্রদের কোনো শিক্ষা লাভ করতে পারত না।
তারা কৃষি ও পশুপালনের কাজে নিয়োগ করত, নিমজ্জিত থাকতো, তাদের জন্য কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না। এবার আমরা পড়বো শিক্ষা পদ্ধতি। ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতিটা কেমন সেটা নিয়ে এবার আমি বলবো। ব্রাহ্মণ যুগে শিক্ষা পদ্ধতিকে তিন ভাগে ভাগ আছে: শ্রবণ, মনন আর নিধান। যে মানে টিচিং মেথডগুলো কেমন ছিল? একটা শ্রবণ মানে হলো লিসনিং করা, মানে মানে উপদেশগুলো গুরু বাক্য বা উপদেশগুলো মনোযোগ সহকারে শুনতে, সেটা হলো শ্রবণ। মনন হলো সেগুলোর মধ্যে গভীর চিন্তা করতো, মানে কি সে যে উপদেশগুলো শুনলো সেগুলো গভীর চিন্তার মানে চিন্তার দ্বারা জ্ঞান লাভ করতো, এটা হলো মনন। আর নিধান হলো সেগুলি পরম সত্য উপলব্ধি করতো, সাধনার দ্বারা যে পরম সত্যতা উপলব্ধি করতো সেটাকে বলা হয় মনন। তাহলে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পদ্ধতিকে তিন প্রকার: শ্রবণ, মনন আর নিধান। শ্রবণের মাধ্যমে যেগুলো মনোযোগ করে শুনলো, গুরু বাক্যগুলোকে যে মনোযোগ করে শুনলো শ্রবণ, আর মনন হলো মানে সেগুলোকে গভীরভাবে চিন্তা করা মনন, আর নিধান মানে হলো সাধনার দ্বারা পরম জ্ঞান লাভ করে, যে উপলব্ধি করে যে যে গুরু বাক্যগুলো যেগুলো শুনলো বা উপদেশগুলো যেগুলো শুনলো সেগুলো জ্ঞান লাভ করা হলো নিধন। আর শিক্ষা পদ্ধতি ছিল মৌখিক পদ্ধতি ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থা চলতো, মানে কি ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থা মানে গুরু যেগুলো বললো সেই উপদেশ বা বাণীগুলো ছিল সেগুলো মৌখিক পদ্ধতিতে শিক্ষা লাভ করতো। এই শিক্ষা ব্যবস্থাকে মনিটারি সিস্টেম বলা হতো। অনেক সময় বলে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় আমরা মনিটারি সিস্টেম প্রথম দেখতে পেয়েছিলাম, সর্দার প্রথা, বাংলা এটাকে বলে সর্দার প্রথা। তাহলে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা এই যে পুরো শিক্ষা পদ্ধতিটা হচ্ছে মৌখিকভাবে, মানে ওরালি হতো, মানে গুরু যেটা বললো সেটা শিষ্যরা সেটা শুনতো, সেটা সে মনে রাখার চেষ্টা করো। সেটা ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থা হলো মৌখিক পদ্ধতি, আর ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থায় মনিটারি সিস্টেম ব্যবস্থাটা এসেছিল। এবার আমরা পড়বো গুরু শিষ্যের সম্পর্ক। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা গুরু শিষ্যের সম্পর্ক রয়েছে। গুরু শিষ্যের সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো পবিত্র ও মধুর। শিষ্য আহরণ ও বাসস্থানের ব্যবস্থা করত। গুরু শিষ্যের সম্পর্ক মূলত নৈতিক ও ধর্মের ভিত্তিতে হতো। গুরু বিনা পরিশ্রমে শিক্ষা দিতেন। আমরা কি জানতে পারলাম? ব্রাহ্মণের শিক্ষা বলছে গুরু শিষ্যের সম্পর্ক ছিল পবিত্র মধুর, পিতা পুত্রের মতো। এই যে শিষ্যকে যে শিক্ষা দিত ব্রাহ্মণ মানে গুরু তার জন্য কোনো পরিশ্রম দিতে হতো না। এই যে শিক্ষা ব্যবস্থা ছিল তার জন্য কোনো মানে অর্থদান দিতে হতো না, বিনা পরিশ্রমে শিক্ষা দিতেন। তারপরে এবার কি বলবো? শৃঙ্খলা কেমন ছিল? শিক্ষার্থীদের ব্রহ্মচর্য জীবনে কঠোর ত্যাগ ও শৃঙ্খলা অনুশাসন মেনে চলতে হতো। স্ত্রীসঙ্গ, নিদ্রা, দিবানিদ্রা, গন্ধদ্রব্য, মালা চন্দনের ব্যবহার, গুরুপক্ষে খাদ্য গ্রহণ, মাদকদ্রব্য গ্রহণ, সর্বপ্রকার আরাম ও বিলাপ নিষিদ্ধ ছিল। মানে কি আমরা কি বললাম? শৃঙ্খলা ছিল, ভীষণ স্ট্রিক্ট ডিসিপ্লিন ছিল, মানে কঠোর শৃঙ্খলা ছিল। দিনের বেলায় ঘুমানো যাবে না, গুরুর খাওয়ার মানে খাদ্য গ্রহণের আগে খাওয়া যাবে না, মাদকদ্রব্য বর্জন করতে হবে, মানে কোনো আরাম বিলাপের নিষিদ্ধ ছিল, মানে কোনো বিলাসিতা করা যাবে না। মূল্যায়ন কি? মূল্যায়ন হলো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা পরীক্ষার ব্যবস্থা ছিল না। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিতর্ক সভা, আলোচনা সভার ব্যবস্থা ছিল। আমরা কি জানলাম? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা কোনো পরীক্ষার ব্যবস্থা মানে কোনো এক্সাম মানে পরীক্ষার সিস্টেম ছিল না। এখানে যে মূল্যায়নের জন্য কি করা হচ্ছিল? বিতর্ক সভা, আলোচনার মাধ্যমে তাদের মূল্যায়ন, মানে সে বিতর্ক সভা আলোচনার মাধ্যমে বোঝা যায় সে কতটা শিখেছে জানার জন্য বিতর্ক সভা আলোচনার ব্যবস্থা করা হতো। এবার আমরা পড়বো বাৎসরিক অধ্যয়ন। বাৎসরিক অধ্যয়ন ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা বছরে 4.5 থেকে 5.5 বা 6 মাস পঠন পাঠনের কাজ চলতো। শ্রাবণ পূর্ণিমার দিনে বা শ্রাবণ মাসের জ্যোৎস্না পক্ষে শুরু হতো পঠন পাঠনের কাজ এবং পৌষ মাসে পর্যন্ত চলতো। ব্রাহ্মণের শিক্ষা আরম্ভ হতো উপকর্ম অনুষ্ঠানের দ্বারা এবং উৎসর্গ অনুষ্ঠানের দ্বারা বাৎসরিক পঠন পাঠন সমাপ্তি হতো। আমরা কি পারলাম? বাৎসরিক অনুষ্ঠান সাধারণত এটা 5.5 থেকে 4.5 থেকে 5.5 বা 6 মাস পর্যন্ত পঠন পাঠন কাজ চলতো। এই পঠন পাঠন হতো শ্রাবণ মাসে পঠন পাঠন শুরু হতো আর পৌষ মাসে পঠন পাঠন শেষ হতো। এই যে পঠন পাঠন আরম্ভ হতো এটাকে বলা হয় উপকর্মণ। তোমরা মনে রাখবে উপকর্মণ কখন হতো? উপকর্মণ হলো মানে পঠন পাঠন যে স্টার্টিং মানে শুরু হচ্ছে সেটা হলো উপকর্মণের মাধ্যমে, আর পঠন পাঠন শেষ হতো সেটা উৎসর্জন অনুষ্ঠানের মাধ্যমে পঠন পাঠন সমাপ্তি হতো। আশা করি বুঝতে পারলে। এবার আমরা পড়বো শিক্ষাদান।
6 থেকে 12 বছরে বিদ্যারম্ভ করা হতো এবং 24 বছর বয়সে গার্হস্থ্যে প্রবেশ করতো। এটা আমরা কি বলে 6 না 12 থেকে 16, সরি ভুল বললাম, 12 থেকে 16 বছর বয়সে বিদ্যারম্ভ হচ্ছে, 12 থেকে 16 বছর বয়সে বিদ্যারম্ভ মানে শিক্ষা শুরু হতো, আর 24 বছর বয়সে গার্হস্থ্যে প্রবেশ করতো। গুরুকুলের কার্যকাল, গুরুকুলের কার্যকাল কি কি ছিল? প্রাকৃতিক দুর্যোগ, চন্দ্র সূর্য গ্রহণ, গুরু শিষ্য বা রাজার মৃত্যু, রাজপুত্রের জন্ম বা মৃত্যু ইত্যাদি দিনে গুরুকুলে পঠন পাঠন বন্ধ থাকতো। মানে গুরুকুলে পঠন পাঠন কবে বন্ধ হতো? প্রাকৃতিক দুর্যোগ বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলো, গুরুর মৃত্যু হলে বা রাজার মৃত্যু হলে বা রাজার পুত্রের জন্ম হলে এসব দিনে গুরুকুলে পঠন পাঠন বন্ধ থাকতো। এবার পড়বো আমরা নারী শিক্ষা। ব্রাহ্মণ্য যুগে নারী শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেগুলো আমরা এবার জানবো। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নারী শিক্ষার অধিকার ছিল। নারীদের বেদ পাঠের অধিকার ও তারা যজ্ঞে অংশগ্রহণ করতে পারতো। আমরা কি বললাম? নারীদের ব্রাহ্মণ্য যুগে নারীদের যথেষ্ট অধিকার ছিল, নারীরা বেদ পাঠ করতো বা পঠন পাঠন বা যাগযজ্ঞ করার অধিকার ছিল। মেয়েদের উপনয়ন হতো, তারা যুদ্ধ সক্রিয় অংশগ্রহণ করতে পারতেন। বিশ্ববারা, লোপামুদ্রা, আলাপা, ইন্দ্রাণী ইত্যাদি বিদুষী নারী ছিলেন। এবার ব্রাহ্মণ্য যুগে যে নারীগুলো, এটা মনে রাখবে, ব্রাহ্মণ্য যুগে যে নারীগুলো ছিল মানে যারা জ্ঞানীগুণী নারী ছিলেন তারা হলো বিশ্ববারা, লোপামুদ্রা, আলাপা, ইন্দ্রাণী ইত্যাদি বিদুষী নারী ছিল। শিক্ষা ব্যবস্থা কি ছিল? শিক্ষা প্রতিষ্ঠান। ব্রাহ্মণ্য যুগে শিক্ষা প্রতিষ্ঠান করেছে। ব্রাহ্মণ্য যুগে গড়ে উঠেছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এটা অনেক সময় পরে ব্রাহ্মণ্য যুগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয় নাম করে মানে ইউনিভার্সিটি। ব্রাহ্মণ্য যুগে এই যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি গড়েছিল সেটা হলো ব্রাহ্মণ্য যুগে। অনেক সময় অনেকে ভুল করে যে বৈদিক যুগে না, ব্রাহ্মণ্য যুগে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছিল। উচ্চশিক্ষার জন্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র সমাবেশ করত। বারাণসী, মিথিল, নবদ্বীপ, কাঞ্চি ইত্যাদি শিক্ষা কেন্দ্র ছিল। তাহলে ব্রাহ্মণ্য যুগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের নাম হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। আর তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ভারতের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী এসে এখানে পড়াশোনা করতেন। আশা করি বুঝতে পারলে। এবার আমরা পড়ব সমাবর্তন। আমরা কি পড়েছি? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে, আর ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা শেষ হয়েছিল সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে। তাহলে সমাবর্তন অনুষ্ঠান কি? শিক্ষা শেষে অনুষ্ঠিত হতো সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তন হলো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা পরিসমাপ্তি অনুষ্ঠান। সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের স্নাতক হিসাবে পরিগণিত হতো। এই স্নাতক 3 প্রকার। আমরা কি জানলাম? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা শুরু হতো উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে, আর ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা শেষ হলো সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে। এটা তো অনেক সময় পরীক্ষায় পড়ে। স্টার্টিং কি? উপনয়ন, আর সমাপ্তি হয় সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে। এই যে শেষ হওয়ার পর যে ডিগ্রি পেলো, যে স্নাতক হলো, সেটা কয় রকমের স্নাতক ছিল? 3 প্রকার। বিদ্যা স্নাতক, ব্রত স্নাতক আর বিদ্যা ব্রত স্নাতক। এবার আমরা জানবো কোনটাকে কি বলে। বিদ্যা স্নাতক কি? যে বেদ অধ্যয়ন শেষ করেছে কিন্তু সমগ্র ব্রত পালন করেনি তাকে বলা হয় বিদ্যা স্নাতক। ব্রত স্নাতক যে সমস্ত ব্রত পালন করেছে কিন্তু বেদ অধ্যয়ন করেনি তাকে বলা হয় ব্রত স্নাতক। আর বিদ্যাব্রত স্নাতক হলো যে বেদ অধ্যয়ন ও সমস্ত ব্রত পালন করেছে তাকে বলা হয় বিদ্যাব্রত স্নাতক। তাহলে আমরা কি জানতাম না? সমস্ত অনুষ্ঠান হতো। এই যে স্নাতক হলো, স্নাতক কয় রকমের ছিল? একটা হলো বিদ্যা স্নাতক, একটা হলো ব্রত স্নাতক, আর একটা হলো বিদ্যাব্রত স্নাতক। বিদ্যার মাধ্যমে বেদ অধ্যয়ন করবে কিন্তু ব্রত পালন করেনি তাকে বলা হয় বিদ্যা স্নাতক। আর ব্রত স্নাতক হলো যারা ব্রত পালন করেছে কিন্তু বেদ অধ্যয়ন করেনি তাকে বলা হয় ব্রত স্নাতক। আর বিদ্যাব্রত যে দুটোই করেছে, বেদ অধ্যয়নও করেছে আর ব্রত পালন করেছে, তাকে বলা হয় বিদ্যাব্রত স্নাতক। আশা করি বুঝতে পারলে। আমরা পুরো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা পড়ে নিলাম। তাহলে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কিছু অসুবিধাগুলো ছিল। অসুবিধাগুলো কি ছিল? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণদের দ্বারা পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হতো। ব্রাহ্মণদের একচেটিয়া ব্যাপারটা ছিল, তার সেই ব্যাপারটা দেখা দিয়েছিল। তারপর ব্রাহ্মণ্য শিক্ষা ধর্মীয় শিক্ষার ব্যবস্থায় ভীষণ গুরুত্ব দিয়েছিল। ধর্মীয় ব্যবহারিক শিক্ষা সে সমস্ত বিষয়ে গুরুত্ব দিয়েছে না। তারপরে ব্রাহ্মণ্য শিক্ষা বৃত্তি শিক্ষা ভীষণ অবহেলিত ছিল। তারপরে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা কি? গুরুগৃহের মধ্যে দীর্ঘদিন থাকার পরে বিশেষ অসুবিধা ভোগ করতে হতো তাদের। মানে শিশুদের অনেক অসুবিধা ভোগ করতে হতো। এই সমস্ত অসুবিধাগুলো ছিল।
তাহলে আমরা কি বললাম, পুরো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা শুরু কিরকম ভাবে ছিল, উপনয়ন সেরিমনির মাধ্যমে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল। ব্রাহ্মণরা 8 বছর বয়সে, ক্ষত্রিয়রা 11 বছর, আর বৈষ্ণবরা 12 বছর বয়সে শিক্ষা গ্রহণ করতো। শূদ্রদের কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না। তারপরে আমরা পড়লাম পাঠ্যক্রমটা কিরকম ছিল, পারাবিদ্যা, আপারাবিদ্যা, পারাবিদ্যার মধ্যে কোন কোন কারা কারা শিক্ষা ব্যবস্থা, যেমন ব্রাহ্মণরা পারাবিদ্যা শিক্ষা গ্রহণ করতো, আর বৈষ্ণব আর শূদ্ররা আপারাবিদ্যা শিক্ষা গ্রহণ করতো। পাঠ্যক্রমে বই কি কি জিনিস পড়া হচ্ছে সেগুলো আমরা জানতে পারলাম। তারপরে যে পদ্ধতি ছিল শ্রবণ, মনন, নিধান, যে 3টে পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা হতো সেগুলো জানতে পেরেছি। তারপর বৃত্তি শিক্ষার ব্যবস্থা কি ছিল, শাস্তিদান ব্যবস্থা কেমন ছিল, শিক্ষা অনুষ্ঠান মানে যে শিক্ষাবর্ষ শুরু হতো সেগুলো কি কি বলা হয়, কোন টাইমে শিক্ষা ব্যবস্থা শুরু হতো, এগুলো আমরা জানতে পারলাম। সমাবর্তন অনুষ্ঠান কি, সমাবর্তন অনুষ্ঠান ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা সেটাকে বলা হয় সমাবর্তন অনুষ্ঠান। আশা করি তোমরা বুঝতে পারলে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করবে, তার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।